বাংলাদেশের সেনাবাহিনী ভারতে গুরুত্বপূর্ণ 5টি স্থানে এবার এই বড় রকম আক্রমণ করেছে। ভারতে প্রেসিডেন্ট এবার শরণাপন্ন হলেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমি সেই ঘোষণাটা সম্পর্কে আপনাদেরকে বলছি। সময় যখন খারাপ যায়, সব দিক থেকেই খারাপ যায়। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, যেখান থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং বিজেপির যিনি লিডার নরেন্দ্র মোদী, আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মামলাটি আজকে দায়ের করা হয়েছে। সম্ভবত একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে, আবার তেরা ক্যা হোগা রে চিন্ময় কৃষ্ণা। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই বিষয়ে একটা ইঙ্গিত দিলেন। এটা আমাদের জন্য স্বস্তির খবর, আনন্দের খবর, সুখবর। ভারতের মতো সাম্প্রদায়িক এই চরম উগ্র হিন্দুত্ববাদের লিডাররা যখন এসে বাংলাদেশকে সাম্প্রদায়িকতার সবক শোনায়, এর চেয়ে হাস্যকর হতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতা ঘটে। কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। ইসকন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকতে চায় না, কারণ ইন্ডিয়ার শত্রু দেশগুলো আছে না, যে বাংলাদেশের ইসকন ইস্যু যে মোটেও বাংলাদেশের নর্মাল কোনো ইস্যু নয়, এটা তো চায়না বুঝতে পারছে। তো এই প্রবলেমে বাংলাদেশের পাশে থাকবে না। বিষ ঢুকানোর আগেই সাপের বিষটা ভেঙে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়ে গেল। ইসকনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল নিষিদ্ধ করা হলো বাংলাদেশে। বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। বিষ প্রয়োগের আগেই ভারতের বিষ দাঁত ভেঙে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে গোলামের দিন শেষ। আমি একটু আসিফ নজরুলের ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাই। আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে এবং বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আবার পড়ি, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। মানে ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারবে না, বাংলাদেশ নিরাপদ মনে করে না। কারণ যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরেও খেলতে যেতে পারে না এই উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদের কারণে, সেখানে পুরো ক্রিকেট টিমের নিরাপত্তাটা কোথায়? সুতরাং ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। যেই খেলাগুলো হওয়ার কথা ভারতে বাংলাদেশের সঙ্গে, ওগুলো যাতে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি যে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়, যাতে বাংলাদেশের মাটি থেকে আইপিএল এর কোনো খেলার সম্প্রচার না হয়, কেউ দেখতে না পারে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ, স্পষ্ট বার্তা এবং কড়া পদক্ষেপ। আমি এটাই বলেছি একটু আগে একটা ভিডিওতে, যে এই সমস্ত ওই যে নেকু পশু মুনু ওগুলো করলে আর চলবে না। আমার প্রতিবেশী আমাকে গত 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন একই ধরনের নির্যাতন মানে অত্যাচার সহ্য করতে করতে আর কত আমিও চুপ করে থাকবো? ওই ধরনের পররাষ্ট্রনীতি এগুলো ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পররাষ্ট্রনীতি ভারতে পালিয়ে গেছে। এটা নতুন বাংলাদেশ। আমরা শান্তি চাই, আমরা ভারতের সঙ্গে সহাবস্থান চাই, কিন্তু ভাইরে ওদেরও তো চাইতে হবে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, বিনিময়ে আমি ভালো ব্যবহার প্রত্যাশাও করি, তাই না? কিন্তু সেটা কোথায়? আমি মনে করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ আরো আগেই নেওয়া ছিল। অনেকে আছে বলবে যে সবসময় বলে এগুলো যে কি হবে, এবং কিছু আওয়ামী লীগের লোক আছে, আমি এই আওয়ামী লীগের লোকদেরকে না মানে ভারতীয় মনে করি জানি, ওরা বাংলাদেশের প্রতি ওরা খুশি হয়। যেমন মোস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স, আওয়ামী লীগের মনে খুশির বন্যা। তারা আরো ব্যাখ্যা করতেছে যে এই জন্য ইউনূস দায়ী, এই দায়ী, সেই দায়ী। এই বিভূচন্দ্র দাস মারা গেছে, এরকম তো আগেও তো ঘটছে, তাই না? এটা তো নতুন না। বাংলাদেশে এরকম হয়, ভারতেরও বেশি হয়। ভারতে এই গত মনে হয় 1 মাসের ভিতর 8-10 জন মুসলমানকে মারছে পিঠে ভারতে। সেই ভারত আমাদের এখানে বিভূচন্দ্র দাসের মৃত্যু নিয়ে তারা কি করলো? আরে আমাদের বাংলাদেশে তো ভারতীয় দূতাবাস সামনে আসতে পারে না, কিন্তু ভারতে তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশ হাইকমিশনকে আক্রমণ করার জন্য, বারবার হুমকি দিয়েছে, যা খুশি তা করেছে এবং পুলিশ নিশ্চুপ থেকেছে। এবং তখনই আমি বুঝেছি যে এটা আসলে
ভারতীয় উগ্রবাদীদের প্রতি সরকারের সমর্থন আছে। এবং যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন কিন্তু এই বিজেপি নেতারা, এই আরএসএস নেতারা, এই শিবসেনারা তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভালো কথা, 9 কোটি রুপি আমাদের ক্রিকেটার নিলেন না, কিন্তু এর ফলাফল কি ভালো? দেখুন, এই উপমহাদেশে কিন্তু ক্রিকেট খুবই জনপ্রিয়। ক্রিকেট খেলা অনেকেই খেলে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, কিন্তু ক্রিকেটের যে মূল ইনকামটা সেটা কিন্তু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে হয়, শ্রীলঙ্কা থেকে হয় কিছু কিছু। সুতরাং ক্রিকেটের এই বাজারটা কিন্তু এখানে। এবং বলা হয় যে আইপিএল সবচেয়ে বেশি টাকা কামায় ইন্ডিয়া থেকে, তারপরেই বাংলাদেশ থেকে। সুতরাং এই যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে আইপিএল এর সত্য বা সম্প্রচার বাতিল করবে, এতে একটি সঠিক পদক্ষেপ এবং এতে ভারত ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নাই। ক্রিকেট হচ্ছে একটি খেলা, সেই ক্রিকেটকে রাজনীতির ভিতরে ঢোকালো কে? ভারত। এবং দক্ষিণ এশিয়ার যে ক্লাব ভিত্তিক খেলাগুলো হয়, এতে সবচেয়ে বড় খেলা হচ্ছে আইপিএল, কোনো সন্দেহ নাই। এবং সেই আইপিএল এ কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা অলরেডি খেলতে পারে না, এবং এখন যুক্ত হলো বাংলাদেশের নাম। তাহলে এই ক্রিকেট নিয়ে ভারতের যে সফট পাওয়ার, যে সফট প্লে গেম, যে শক্তি, যে মোরলগিরি, এটা কোথায় যাবে? যখন পাকিস্তানও বলবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, বাংলাদেশ বলবে আমরা ভারতে গিয়ে খেলবে না, তখন ভারতের এই শক্তি কোথায় যাবে? ভারত কি সেদিক চিন্তা করেছে? ভারতের সে চিন্তা নাই। ভারতের মাথায় হচ্ছে শুধু ওই উগ্র হিন্দুত্ববাদিতা, এবং তাদের সরকারও হচ্ছে ওই চিন্তা ভাবনা পোষণ করে। বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করতে রাজি না, গোলামির দিন শেষ। শেখ হাসিনার আমলে একের পর এক ভুয়া নির্বাচন, শেখ হাসিনার আমলে গণহত্যা, আলেমদেরকে নির্যাতন, বিরোধী দলকে গুম খুন নির্যাতন, সবকিছুকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা মেনে নিতে পারেনি, তাদের অন্তরে দাও দাও করে আগুন জ্বলছে যে আমাদের এই 15 বছর ধরে আমাদের এই সাজানো সংসার ক্রমে 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 আমাদের এই হিন্দুত্ববাদের প্রসার, ভারতের পরে বাংলাদেশের প্রসার, এবং পুরো এই দেশটাকে সাংস্কৃতিকভাবে, তারপর আস্তে আস্তে আধিপত্যবাদের মাধ্যমে পুরো দেশটাকে গ্রাস করার যে আমাদের চিন্তা ভাবনা, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সুতরাং এই নতুন বাংলাদেশকে আমরা মানি না, এই বাংলাদেশকে আমরা চাই না। এভাবে হিংসায় জর্জরিত হয়ে ভারত একের পর এক পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ ইত্যাদি নিচ্ছে। তবে আমাদেরও দোষ আছে, কারণ আমরা এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছরেও খাদ্যের সংসম্পূর্ণ হতে পারিনি। এখনো সস্তায় খাবার কেনার জন্য আমাদেরকে ভারত থেকে খাবার কিনতে হয়, যেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু দর্শক, আস্তে আস্তে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে এবং এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এটি দুটো প্রকার হবে, একটা হবে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবে, একটা হচ্ছে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হব, দ্বিতীয় হচ্ছে যে ভারতের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না। আমি নিজেই বলেছি যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয় শত্রুতার ভিত্তিতে। যাই হোক, আমি মনে করি বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি আসিফ নজরুলকে ধন্যবাদ জানাই। এখন যদি বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে বলে, এখন বাংলাদেশ বলেছে যে তারা ভারতে গিয়ে কোনো ক্রিকেট খেলবে না, পাকিস্তানও যদি একইভাবে বলে যে তারাও ভারতে গিয়ে কোনো ক্রিকেট খেলবে না, তাহলে এই ক্রিকেট বিশ্বে ভারতের মোরলগিরি একদম শেষ হয়ে যাবে, ভারতের মোরলগিরির কবর রচিত হবে, এবং বাংলাদেশে কোনো আইপিএল খেলা চলবে না। এবং অনেকেই বলেছেন আমার দর্শকদের ভিতরে যে বাংলাদেশে সমস্ত ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিষিদ্ধ করতে হবে। এগুলো তো আর আমার বিষয় না, এগুলো যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন তারা সুবিধা অসুবিধা কি আছে না আছে ওটা দিতে পারেন। তবে দর্শক, অ্যাকশন নিতেই হবে। ভারত যেই পদক্ষেপই নেয় না কেন, চোখে চোখ রেখে তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের এই পদক্ষেপ, মানে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপ, এটা কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে না, এটা হচ্ছে ভারত সরকারের এবং কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ। আমাদের নিজেদের সার্বভৌমত্ব সম্মান রক্ষার জন্য আমাদের এই পদক্ষেপ। তো আমি আসিফ নজরুলের নেওয়া সিদ্ধান্তগুলোকে আবার পড়ে শোনাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে নালিশ দিবে যে আমাদের একজন খেলোয়াড়কে চুক্তি করার পরও তারা বিনা কারণে দল থেকে বাদ দিয়ে দিয়েছে, এই এক। এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিম আমরা ভারতে গিয়ে খেলবো না, কারণ ভারতে আমরা নিরাপত্তা বোধ করতেছি না, কারণ যেখানে আমাদের মাত্র একজন খেলোয়াড়, সে চুক্তিবদ্ধ হওয়ার পরেও সে ভয় যেতে পারতেছে না, সে চুক্তিবদ্ধ হওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়েছে উগ্রবাদীদের হুমকিতে, সেখানে আমাদের পুরো ক্রিকেট টিম সহ আরো লজিস্টিক সহ ম্যানেজার সহ সবাই কিভাবে যাবো? সুতরাং আমরা ভারতে যাব না,
বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ট্রান্সফার করতে হবে। আর তৃতীয়ত, বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচারও বন্ধ করে দিতে হবে। তোমরা ওই যে ওই 9 কোটি টাকার ওই যে করছো যে মুস্তাফিজ 9 কোটি টাকা নেবে, এইসব পদক্ষেপে তোমাদের শত শত কোটি টাকা চলে যাবে। ইট মেরেছ, এখন পাটকেলটি খাবে। এখন থেকে এটাই চলবে। এবং আসিফ নজরুল তার ফেসবুক পোস্ট শেষ করেছেন এই লিখে যে গোলামির দিন শেষ। ডক্টর ইউনূস বুঝে ওঠার আগেই অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। ইউনূস হতভম্ব। যদিও এখন বাংলাদেশে ইউনূসের শাসন কার্যত চলছে না, শাসন চলছে ওয়াকারের, মনে হচ্ছে এটা। দর্শক, অবস্থা অত্যন্ত খারাপ। জনগণকে সাথে নিয়ে ইউনূসকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। কারণ ইউনূসের পক্ষে জনগণ আছে, তরুণ প্রজন্ম আছে, জেনজি আছে। পদক্ষেপ নিয়ে নইলে কেউ বাঁচতে পারবেন না। বাংলাদেশে যা ঘটছে, ভারত যা ঘটাচ্ছে, পিলখানা ট্র্যাজেডি কারা ঘটিয়েছিল? ভারত। জড়িত ছিল বাংলাদেশের একটা অংশ, এই তো আওয়ামী লীগ সব। অতএব দর্শক, সামনে নির্বাচনটা হয়ে গেলে তারপর 1.5 থেকে 2 মাসের মধ্যে এমন ঘটনা ঘটবে, ভারতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সমস্ত সমন্বয়ক এবং জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের গুলিতে মরতে হবে, নইলে গাড়ির তলে পরে মরতে হবে, নইলে দেখবেন লঞ্চে ডুবে মরছে, পানিতে পরে মরছে, ট্রাকের তলে পরে মরছে, কোনো না কোনো ভাবে দেখবেন নাই। আর কেউ কোনো একটা অনুষ্ঠানে, একটা অঘটনে সবাই মারা গেছে। এই দৃশ্য দেখার অপেক্ষায় থাকেন। ভারত বাংলাদেশের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে, চূড়ান্ত ষড়যন্ত্র করছে। বিশ্বের পরিস্থিতি, নট অনলি বাংলাদেশ, বিশ্বের পরিস্থিতি এখন এমন খারাপ এবং ভারত সেম এই কাজ করছে। অদূর ভবিষ্যতে আসতে পারে এরকম, যুক্তরাষ্ট্র যেরকম সেই মাদুরোকে আপনারা জানেন যে তার দেশ থেকে সস্ত্রীক ধরে এনেছে, নিউ ইয়র্কে ধরে এনেছে ভেনেজুয়েলায় হামলা করে। ওইরকম বাংলাদেশ থেকে ভারত ইউরোপকে ধরে নিয়ে যেতে পারে, বলা যায় না। যদি জনগণকে সাথে নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে না পারেন, যদি আপনার আমার সার্বভৌমত্ব, আমার দেশের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে না পারি, ভারতের বিরুদ্ধে যদি আমরা কার্যকর পদক্ষেপ নিতে না পারি, এরকম যদি মিনমিন করি, এমন এক সময় আসবে ট্রাম্প যেরকম ছো মেরে মাদুরোকে ধরে নিয়ে গেছে, ওরকম ইউনূসকে ধরে নিবে আর আমাদের সবাইকে তো হত্যা করে ফেলবে। ওই পিলখানার মতো ট্র্যাজেডি ঘটাবে। আরো কত, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো ট্রাকের তলে পড়ে মরবো। এই পরিস্থিতি আসতে পারে। ভারত আমাদের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। বিষয় মুস্তাফিজুর রহমান, ক্রিকেট মুস্তাফিজ দিফিজ। আপনারা জানেন যে ভারতের ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। অভিযোগ যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমার স্পষ্টত মাথায় এসে গেছে, ইরাকে সাদ্দামের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, যারা না বুঝেন, এটাকে কূটনীতির ভাষা এবং এই ওয়ারফেয়ার এগুলোর ভাষায় বলে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, মানে গণবিধ্বংসী অস্ত্র আছে। এই অভিযোগ এনে পুরো ইরাক তছনছ করে দেওয়া হয়েছে, সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং মাদুরোর ক্ষেত্রে কি করেছে আপনারা দেখেছেন, একদম ধরে এনেছে। এখন ভারত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই মিথ্যা অভিযোগে ইরাকের মতো বাংলাদেশকে পারলে বাংলাদেশে হামলা করবে, সেই পরিস্থিতি ঘটাচ্ছে। অতএব আমাদেরকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি ভাববেন একদিন যে আমি মনে হয় বেশি সিরিয়াস হয়ে গেছি, দিস ইজ রিয়ালিটি। আপনি কল্পনা করতে পারবেন না কখন কি হয়ে যায়। পৃথিবীর অবস্থা ভালো না, অতএব এগুলো ঘটতে পারে। জাতিসংঘ বলতে যে একটা প্রতিষ্ঠান ছিল, দ্যাট ইজ নট অ্যাক্টিভ। ওয়ার্ল্ড অর্ডার বলতে কিছু নেই, সভরেন স্টেট কনসেপ্ট বলতে কিছু নেই, ভেঙে পড়েছে। সভরেনিটি হ্যাজ বিন কোলাপসড। এবং রাইট টু সেলফ ডিটারমিনেশন নেই, ইন্টারন্যাশনাল কোনো বডি নেই, ডিপ্লোমেসি নেই, ভিয়েনা কনভেনশন নেই, কিচ্ছু নেই। মানে ওয়ার্ল্ড অর্ডার কোলাপস করেছে। প্রমাণ, একটা স্বাধীন দেশ থেকে ওই দেশের প্রেসিডেন্টকে স্ত্রী সহ ধরে আরে আর একটা 100,000 কিলোমিটার দূরের আর একটা দেশ। আপনি চিন্তা করেন তাহলে কি আমরা কোন পৃথিবীতে আছি? একটা ক্যাওটিক সিচুয়েশনে আছি, কারো কিছু করার নাই, কিছু বলছে না। মাদুরোর পক্ষে আমি বলছি না, মাদুরো দুনিয়ার অন্যতম খারাপ স্বৈরশাসক, হাসিনার চাইতেও খারাপ, সেটা হচ্ছে বিষয়টা। কিন্তু যতই খারাপ আপনি ধরে আছেন। আবার ভারত বাংলাদেশের জন্য হামলা করার জন্য রেডি ছিল, ঢাকা অ্যাটাক করার আহ্বান জানিয়েছিলেন হাসিনা। আমার দেশ প্রথম যেদিন ছাপা হয়েছিল 5 আগস্টের পর, সেই দিন এই যে ঢাকা অ্যাটাক করতে বলেছিল হাসিনা।
অতএব এই অ্যাটাক করা সম্ভব বা এই ধরনের চিন্তা ভাবনা বা প্রস্তুতি ছিল বলেই তো হাসিনা এটা বলেছেন। এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন বেস ক্যাম্প অনেক কিছু আছে। এটা কোন সময় কি ঘটে, ইউনুসকে ধরে নিয়ে যায় কি করে, যেহেতু পৃথিবীতে একটা অস্থিরতা বিরাজ করছে, যে কোনো দুর্বল রাষ্ট্র নিজেরা নিজেদের নিরাপত্তা না দিতে পারলে শক্তিশালী রাষ্ট্র ধরে নিয়ে যাবে আপনাকে। যুক্তরাষ্ট্রের কার্যকলাপের মাধ্যমে এটা বৈধতা পেল, এখানে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর কেউ ফিরাতে পারেনি। যদি মাদুরোকে ছাড়িয়ে নিতে পথিমধ্যে রাশিয়া আরো অনেকে এরকম পাল্টা হামলা করতো জাহাজে বিমানে, ওকে ফেরত দে, নইলে তো নিউ ইয়র্কে হামলা, তখন একটা ব্যালেন্স অফ পাওয়ার বা একটা কথা হতো যে এরকম করে পার পাওয়া যায় না। জাতিসংঘ যদি বলতো ইউএসের বিরুদ্ধে পদক্ষেপ নেই, জাতিসংঘ পারলে ফিরিয়ে দিক যে কি অপরাধ করেছে ওটা তারা নিজেরা বিচার করবে, আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী যা করা দরকার করবো। ইন্টারন্যাশনাল ল বলতে কিছু নেই, আন্তর্জাতিক কোনো মূল্যবোধ নেই এখানে। সেখানে ভারত বাংলাদেশে সেম ঘটনা ঘটাতে পারে এবং ঘটিয়েছে। আমাদের পিলখানা ট্র্যাজেডি, সালাউদ্দিন গুম, সুখরঞ্জন মালিক গুম, এটা কারা ঘটিয়েছে? ভারত ঘটিয়েছে। বাংলাদেশের ৫৫ থেকে যুবক ধরে নিয়ে গেছে ভারত, বেশ আগের ঘটনা, গুম কমিশনের রিপোর্টে আছে। তাহলে আপনি চিন্তা করেন যে পরিস্থিতি কোথায় গেছে। এটা এই যে মোস্তাফিজকে বাদ দেওয়া যে বাংলাদেশের সংখ্যালঘু, অথচ বাংলাদেশের সংখ্যালঘুরা এখন যতটা নিরাপদ, অতীতে কখনো এতটা নিরাপদ ছিল না। আর তারা বলছে যে নির্যাতন হচ্ছে, ওই সেম যে সাদ্দামের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে আর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। মিথ্যা কথা, আসলে কিছু ওটা ওরাও জানে যে আওয়ামী লীগ বিএনপির আমলের চাইতে 1000 গুণ ভালো সংখ্যালঘুরা এখন একদম পুরো নিরাপদে। আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুর এর চাইতে কয়েক হাজার গুণ বেশি নির্যাতনের শিকার হতো। এখন যা হচ্ছে ওটা বিচ্ছিন্ন, ওটা মুসলমানদের মধ্যেও নিজেদের এরকম কামড়াকামড়ি করে। আলাদা কোনো সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নাই, এটা শূন্যের কোঠায়। কিন্তু এই অভিযোগে এই যে খেলার মতো একটা বিনোদনের জায়গা যেটা রাজনীতির ঊর্ধ্বে, ভারত পাকিস্তান যুদ্ধ মাঝে মাঝে মাঝে, তারপর ভারত পাকিস্তান খেলা হয়, সেই জায়গায় মোস্তাফিজকে বাদ দিয়ে দেয়া। আপনি চিন্তা করছেন এটা বাংলাদেশের সাথে ওরা যুদ্ধ করবে তার ইঙ্গিত, বাংলাদেশের উপর হামলা করার ইঙ্গিত। অতএব আসিফ নজরুল ভালো বলেছেন যে আমরা ওই দেশে বিশ্বকাপ খেলতে যাব না, আইপিএল বাংলাদেশে সম্প্রচার হবে না, অনেক কিছু বলেছে, কিন্তু এটা যথেষ্ট নয়। বাংলাদেশের জনগণকে নিয়ে আমি বেশি বলছি না, বুঝে শুনে বলছি, নতুন ভাবে স্টার্ট করা দরকার আমাদের। ভারতের সমস্ত কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে, পারলে গ্রেপ্তার করে, না পড়লে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেন। ভারতের মিশন, এম্বাসি সব বন্ধ করে দেন, সমস্ত আইভ্যাট বন্ধ করে দেন, ইন্ডিয়া ভিসা সেন্টার বন্ধ করে দেন, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। কারণ ওরা যুদ্ধ বাঁধানোর মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। এই ধরনের খেলোয়াড়দের এই ধরনের সিদ্ধান্ত, এটা হামলা করার পূর্ব আলামত। পৃথিবীতে এরকম মিথ্যা অভিযোগ দিয়ে এরকম ঘটনা থেকেই ইরাকে হামলা বা এগুলো শুরু হয়েছিল। অতএব বাঁচতে হলে, এদিকে আবার বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নেতাকে আটক করা হয়, ওসমান হাদির হত্যা কুলকিনারা নাই, আবার তারেক রহমানের সাথে গোয়েন্দারা বৈঠক করে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক রহমানের সাথে মিটিং করে যায়। অবস্থা খারাপ। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো বিকল্প নাই। তারপরে নতুন ভাবে আবার শুরু হবে। একবার ছিন্ন করতে পারলে ওরা বুঝবে যে বাংলাদেশের সাথে ফাজলামি চলবে না। চীনের সাথে, পাকিস্তানের সাথে চুক্তি করেন, চীন পাকিস্তান দিয়ে ভারতের সাথে ব্যালেন্স করেন, নইলে আপনার কপালে বিপদ আছে। ভারতের বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুলের ঘোষণায় রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। বরং সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে যে কঠিন ঘোষণা দিয়েছেন, তাতে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা। কারণ আসিফ নজরুল যা বলেছেন একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে, এর চাইতে বলাটা কঠিন। মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের উপর মিথ্যা অভিযোগ দিয়ে ভারত যা করেছে, এটা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর আলামত। যেমনটা যুক্তরাষ্ট্র বলেছিল যে WMD ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, সাদ্দামের কাছে ইরাক আক্রমণ করো। যেমনটা বলেছিল যে আফগানিস্তানে লাদেন আছে, আফগানিস্তানে ইনভেড করো। যেমনটা এখন ট্রাম্প বলছে যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক পাঠায়, এই করে সেই করে, একদম ব্যক্তিগত ঘুমানোর রুম থেকে ঘুমে থাকা অবস্থায় স্ত্রী সহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে এবং আনা হয়েছে। মিথ্যা অভিযোগ, ওইরকম একটা মিথ্যা অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যার ফলে ক্রিকেটের মতো নিছক একটা বিনোদনের জায়গা, যে ক্রিকেট যুদ্ধরত দুই দেশের মধ্যে হয়, যুদ্ধরত দুই দেশও এটা নিয়ে তেমন আপত্তি করে না, সেই জায়গায় ভারত চূড়ান্ত পর্যায়ে নোংরামি করেছে। আর সেই নোংরামির জবাবে আসিফ নজরুল যা বলেছেন, এটা অসাধারণ।